হংকংয়ের একটা লুকানো গোডাউনের ভেতর বসে আছে একেবারে সাধারণ চেহারার এক তরুণ, আর তার সামনে স্তূপ করে রাখা প্রায় 15,000 কোটি ইউরো। প্রশ্ন জাগতে পারে, এত বিপুল অর্থ তার হাতে এলো কিভাবে? সে কি কোনো আন্ডারওয়ার্ল্ডের ডন, নাকি ড্রাগ সিন্ডিকেটের মাথা? আসল উত্তরটা শুনলে চমকে যাবেন, কারণ সে একেবারে কিছুই নয়। সে এক পার্কিং লট অ্যাটেন্ডেন্ট, যার জীবনে হঠাৎ এমন এক সুযোগ চলে আসে যা তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়। তাহলে চলুন পুরো গল্পটা জানা যাক। আজকের আলোচনার বিষয় সিনেমা, যার নাম দ্য কুরিয়ার। গল্পের শুরুতেই পরিচয় হয় ইভান নামে এক যুবকের সাথে, যে মাদ্রিদের একটা বিলাসবহুল হোটেলের সামনে ভ্যালে পার্কিং এর কাজ করে। প্রতিদিনের কাজ বলতে ধনী অতিথিদের দামি গাড়ি হোটেলের সামনে থেকে নিয়ে আসা, আবার তাদের প্রয়োজনে নিয়ে যাওয়া। এই কাজের বিনিময়ে যে সামান্য বকশিশ মেলে, তাতেই কোনো মতে তার সংসার চলে। অথচ ইভানের অতীত এত টানাপোড়েনের মধ্যে ছিল না। ছোটবেলায় বাবার একটা ভালোই নামী রেস্তোরাঁ ছিল। অলিম্পিকের সময় পর্যটকদের ভিড়ে ব্যবসাও ছিল রমরমা। কিন্তু পরের বছরই দেশের অর্থনীতিতে নামে বিশাল ধস, আর সেই ধাক্কায় পরিবারের রেস্তোরাঁ ব্যবসা একেবারে ভেঙে পড়ে। ব্যাংক লোনের বোঝা মেটাতে গিয়ে পরিবারটা প্রায় নিঃস্ব হয়ে যায়। রোজ কাজ থেকে ফিরে ইভান দেখে বাবা টিভির সামনে বসে দেশের দুরবস্থার খবর দেখছেন আর সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করছেন। এই অভাব থেকে বেরোনোর তাগিদেই ইভানের মাথায় সবসময় ঘুরপাক খায় নতুন কিছু করার চিন্তা। একদিন কাজ সেরে ফেরার পথে কনস্ট্রাকশন স্টোরের কিছু বিজ্ঞাপন তার চোখে পড়ে, আর সেখান থেকেই তার মাথায় আসে এক আইডিয়া। পুরনো জীর্ণ বাড়ি সস্তায় কিনে সংস্কার করে বিদেশি দামে বেচলে ভালো লাভ করা সম্ভব। বন্ধুদের সাথে সে তার পরিকল্পনাটা শেয়ার করলেও তারা পাত্তা দেয় না, কারণ রিয়েল এস্টেটে নামতে গেলে লাগে বিপুল পরিমাণ নগদ পুঁজি, আর ব্যাংক থেকে লোন পাওয়া এতটা সহজ নয়। বন্ধুদের সাড়া না পেয়ে সে সাময়িক হতাশ হলেও ইভান স্বপ্ন থেকে সরে আসে না। পরের দিন আবার কাজে ফিরলে হোটেল থেকে টলতে টলতে বেরিয়ে আসে এক মাতাল ধনী ব্যক্তি। ইভানকে দেখে তার সহকর্মী জানায়, এই লোক আসলে পার্লামেন্টের প্রভাবশালী এক সংসদ। এই তথ্য শুনে ইভানের মাথায় খেলে আরো এক নতুন সুযোগের বুদ্ধি। মাতাল অবস্থায় লোকটাকে গাড়িতে বসিয়ে সে প্রস্তাব দেয় মাত্র 300 ইউরো এর বিনিময়ে ঠিক জায়গায় পৌঁছে দেবে। সংসদ সময় মতো পৌঁছালে 2500 ইউরো বকশিসের লোভ দেখান। রাস্তায় যখন পেট্রোল পাম্পে গাড়িটা দাঁড় হয়, তখন সংসদ গাড়িতেই ঘুমিয়ে পড়েন। আর এই সুযোগ পেয়েই ইভান সংসদের ব্রিফকেসটা খুলে দেখে, আর দেখতেই তার চোখ কপালে ওঠে। ব্রিফকেসের ভেতরে সাজানো নগদ অর্থের বান্ডিল সাজানো রয়েছে। ইভান লোভ সামলাতে না পেরে কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। তারপর সারা রাত গাড়ি চালিয়ে সংসদকে এক বিলাসবহুল বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখানে এক নারী দরজা খুলে দেন এবং তাদের মধ্যে একটা গোপন লেনদেন হয়। এরপরে সংসদ ভেতর থেকে বেরিয়ে আসে এবং তাকে 2500 ইউরো দেওয়ার জায়গায় মাত্র 300 ইউরো ধরিয়ে দেয় এবং তাকে বেশি টাকা দেওয়ার কথা একদমই অস্বীকার করেন। এরপরেও ইভানকে বাস ধরে বাড়িতে ফিরে যেতে বলেন। রাজনীতিবিদদের প্রতারণার এই নমুনা দেখে ইভান সোজা সেই বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে। দরজা খোলেন সেই নারী, নাম ম্যারি। ইভান নির্দ্বিধায় জানায় যে সে সংসদের ব্রিফকেস থেকে টাকা সরিয়েছে, আর যুক্তি দেয় যে এমন একজন প্রতারকের বদলে তার মতো চটপটে কাউকে বিশ্বাস করাই ভালো। প্রথমে ম্যারি অবাক হলেও পরে ব্রিফকেস থেকে টাকা বের করে গুনে দেখে এবং ম্যারি নিশ্চিত হন ব্রিফকেসে সত্যি কিছু টাকা কম আছে, এবং ধরে নেন সংসদ নিয়মিতই এমন প্রতারণা করেন। এরপর ম্যারি ইভানকে কালো টাকা ডেলিভারির কাজে নিয়োগ দেন। প্রতিটি সফল কাজের জন্য 1 লাখ ইউরো পারিশ্রমিকের প্রতিশ্রুতি দেন।
কাজের ঝুঁকি বা প্রকৃতি না জেনেই ইভান রাজি হয়ে যায়। নিজের চতুরতায় পুরো পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসে সে। নিজের চুরি সংসদের ঘাড়ে চাপিয়ে এক লোভনীয় সুযোগ ভাগিয়ে নেয়। এমনভাবে এক পার্কিং এর বয়ের মানি লন্ডারিং এর জগতে শীর্ষে উঠে যাওয়ার যাত্রা শুরু হয়। ম্যারির নির্দেশে ইভান জীবনের প্রথম গুরুত্বপূর্ণ কাজে নামে। একটা দামি ঘোড়া ফ্রাসোয়া নামে এক রহস্যময় দালালের বাড়িতে পৌঁছে দিতে হবে। ফ্রাসোয়া সাধারণত কেউ নয়, সে আন্ডারওয়ার্ল্ডের এক মাস্টারমাইন্ড, যে ব্রাসেলসের মাফিয়া আর স্পেনের দুর্নীতিবাজদের গোপন যোগসূত্র তৈরি করে। ঘোড়াটা মূলত পুলিশের চোখ এড়ানোর একটা কৌশল হিসেবে ব্যবহৃত হয়। ফ্রাসোয়ার বাসায় গিয়ে দেখা যায় সে তার মেয়ে লাতেয়ার জন্মদিনে ঘোড়াটা উপহার দিচ্ছে। এই দৃশ্যের আড়ালে আসল কাজ হলো ফ্রাসোয়ার কাছ থেকে একটা কালো টাকার ব্রিফকেস নিয়ে ম্যারির কাছে পৌঁছে দেওয়া। ব্রিফকেস হাতে নিয়ে ফেরার পথে পুলিশের এক টহল গাড়ি তাকে থামায়। ব্রিফকেসটা গাড়ির ডিকিতে রাখার বোকামির কারণে পুলিশ টাকার উৎস জানতে চায়। মিথ্যা বলার চেষ্টা ধরা পড়ে গেলে পুলিশ তাকে চাপ দিতে থাকে, কিন্তু ইভান সাহস দেখিয়ে হুমকি দেয় যে তাকে না ছাড়লে সবার চাকরি খেয়ে দেবে। পরে জানা যায় এরা আসলে সত্যিকারের পুলিশ নয়, ম্যারির নিজের লোক, যারা বিপদে ইভানের প্রতিক্রিয়া যাচাই করতে এই নাটক সাজিয়েছিলেন। এই পরীক্ষায় পাশ করার ম্যারি খুশি হয়ে ইভানকে 10,000 ইউরো বোনাস সহ পারিশ্রমিক দেন এবং নিজের স্বামীর সাথে পরিচয় করিয়ে দেন, যিনি আগে থেকেই ডায়মন্ড স্মাগলিং সিন্ডিকেট চালাতেন। এই দম্পতি মিলে একটা বিশাল মানি লন্ডারিং এর সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। ইভান দ্রুতই এই চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। প্রথম দিকে ব্রাসেলসের বিভিন্ন ক্লায়েন্টের কাছে ব্রিফকেস পৌঁছে দেওয়ার কাজ করে, কারণ শহরটা অবৈধ ডায়মন্ড ট্রাফিকিং এর নিরাপদ ঘাঁটি। দুর্বল ব্যাংকিং এর ব্যবস্থার সুযোগ নিয়ে দুই দুর্নীতিগ্রস্ত অফিসারকে ঘুষ দিয়ে ভুয়া ডায়মন্ড লেনদেনের নামে টাকা জেনেভায় পাঠানো হয়। কাগজে হীরা ব্যবসা দেখানো হলেও বাস্তবে কোনো হীরার অস্তিত্বই থাকে না। এই পুরো নেটওয়ার্কের মূল সেতুবন্ধন ফ্রাসোয়া, যে প্রতিটি লেনদেনে 3% কমিশন কাটে বলে তাকে ডাকা হয় মিস্টার 3%। কয়েক বছর সফলভাবে কাজ করার পর ইভানকে জেনেভায় 14 মিলিয়ন ইউরোর একটা বড় ডেলিভারির দায়িত্ব দেওয়া হয়। সেখানে এক রেস্তোরাঁয় ম্যারি জানান পুলিশি নজরদারির কারণে এখন থেকে সব লেনদেন জেনেভাতেই সারতে হবে। পাশের টেবিলে বসা এক বয়স্ক তরুণী জুটি হাসি দেখে ইভানের মাথায় নতুন একটা পরিকল্পনা জন্ম নেয়। এরপর ম্যারি তাকে এক আইটি বিশেষজ্ঞের সাথে পরিচয় করান, যিনি কালো টাকা সাদা করার এক ডিজিটাল কৌশল বের করছেন। স্পেনের ইউরো দিয়ে দামি হীরা কিনে ডলারে প্রচলিত বাজার বিক্রি করে সেই অর্থ বৈধ ডায়মন্ড ব্যবসার আয় হিসেবে সুইস ব্যাংকে জমা করে। বাসায় ফিরে টিভিতে ইভান দেখে সেই বয়স্ক লোকটা, নাম যশ, প্রভাবশালী এক ধনী ব্যবসায়ী, যার পাশে বসা তার আসল স্ত্রী। বোঝা যায় লোকটা পরকীয়ায় জড়িত। এবার যশই হয়ে ওঠে তার পরবর্তী টার্গেট। কয়েকদিন অনুসরণ করার পরে এক হোটেলে যশ তার প্রেমিকা সহ ওঠে। হোটেলের এক চৌকস স্টাফ ইভানের সন্দেহভাজনে আচরণ ধরে ফেলে। ইভান তাকে 10,000 ইউরো ঘুষ দিয়ে ম্যানেজ করে এবং রুমে গোপন ক্যামেরা বসিয়ে সবকিছু রেকর্ড করে। সেই স্টাফ নাম ইয়ানিক। রেকর্ডিং দিয়ে ইভানের সাথে কাজ করে, আগ্রহ দেখায় এবং বিশ্বস্ত পার্টনার হয়ে ওঠে। ভিডিও দেখিয়ে যশকে ব্ল্যাকমেইল করে ইভান, তার পরিচিত মন্ত্রী ও ব্যবসায়ীদের সাথে সংযোগ করিয়ে দেওয়ার চাপ দেয়, কারণ এবার সে ফ্রাসোয়া বা ম্যারির অধীন ছাড়াই নিজের স্বাধীনভাবে ব্যবসা করতে চায়। এই খবর ফ্রাসোয়ার কানে পৌঁছালে একটি পার্টিতে সে ইভানকে সরাসরি হুমকি দেয় এবং মেয়ে লাতেসিয়া থেকে দূরে থাকতে বলে। ইভান নির্বাকভাবে বেরিয়ে এলেও রাস্তায় ফ্রাসোয়ার গুন্ডারা তাকে ও ইয়ানিককে মারধর করে। এরপর বাস্তবতা বুঝে ইভান আপোষ করতে যায় এবং লাভের এক অংশ কমিশন হিসেবে দিতে রাজি হয়। প্রথম বছর 30%, পরে 20%। এই চুক্তির পরে কয়েক বছরে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে ইভান। সাথে সাথে তার আচরণেও দেখা যায় অহংকার।
পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দেওয়ায় ইভান এক ক্রিসমাসে দামি উপহার নিয়ে বাড়ি ফেরে। হঠাৎ এই বিলাসিতা দেখে বাবা প্রশ্ন তোলেন। ইভান মিথ্যা বলে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কথা বলে, কিন্তু বাবা বুঝে যান পুরোটাই বানানো, কারণ সৎ পথে এত দ্রুত এত সম্পদ অসম্ভব। বাবার সতর্কতা শুনে ইভান রেগে গিয়ে দাবি করে টাকা দিয়েই সব সমাধান সম্ভব, দরকার হলে জেলে যাবে, তবু গরিব থেকে জীবন নষ্ট করবে না। এরপর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারে তারা তারই পুরনো বুদ্ধি বাস্তবায়ন করে সফল হয়েছে, অথচ তাকে জানানো হয়নি। মনে কষ্ট নিয়েও শুভকামনা জানিয়ে সে ফিরে যায় নিজের জগতে। এরপর ম্যারি খবর দেন পুলিশ ফ্রেসওয়ার নেটওয়ার্ক নিয়ে তদন্ত শুরু করেছে, যা ধরা পড়লে ইভান সহ সবাই মারাত্মক বিপদে পড়বে। উদ্বিগ্ন ইভান লক্ষ্য করে একটা গাড়ি তাকে সবসময় অনুসরণ করছে, আন্ডারকভার পুলিশ। পালানোর বদলে সে সরাসরি পুলিশ কমিশনারের কাছে যায় বাস্তবতা যাচাই করতে, আর দেখে পুলিশ ইতিমধ্যে অনেক কিছু জানে। বাধ্য হয়ে সে এক ঝুঁকিপূর্ণ চুক্তি করে। ফ্রাসোয়া ও তার ক্লায়েন্টদের তথ্য পুলিশকে দেবে, বিনিময়ে নিজের সুরক্ষা পাবে। পরিকল্পনা মাফিক সে পার্টনার ইয়ানিককে শহরের বাইরে পাঠিয়ে ফ্রাসোয়ার মেয়েকে লাতেসিয়াকে বিদেশ ভ্রমণের প্রস্তাব দেয়। ইভানের প্রতি আগে থেকেই দুর্বলতা থাকায় লাতেসিয়া রাজি হয়ে যায়। তারা বিদেশে থাকাকালীন পুলিশ ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ব্রাসেলস ও জেনেভায় অভিযান চালিয়ে জশ ও ফ্রাসোয়াকে গ্রেপ্তার করে। টিভিতে বাবার গ্রেপ্তারের খবর দেখে লাতেসিয়া তড়িঘড়ি স্পেনে ফিরে যায়, আর ইভান তাকে আটকানোর চেষ্টাও করে না। তার আসল উদ্দেশ্য ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। দেশে ফিরে ইভান ভাবে এবার পুরো ফিল্ড সে একাই নিয়ন্ত্রণ করবে। তবে ম্যারি ও তার স্বামী পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আত্মগোপনে থাকার পরামর্শ দেন। এর মধ্যেই স্পেনের কনস্ট্রাকশন খাতে বিশাল ধস নামে, কালো টাকার সরবরাহ কমে যায়। নতুন রাস্তা খুঁজতে ইভান জশের সহায়তায় চীনা মাফিয়া ইয়াং মিয়াং এর সাথে যোগাযোগ করে, যিনি স্পেনের চাইনিজ মানি লন্ডারিং চক্র চালান। পুরনো পদ্ধতি অসুবিধাজনক মনে হওয়ায় ইভান সুইস ক্লায়েন্টদের অর্থ ইয়াং মিয়াং এর মাধ্যমে হংকংয়ে পাচারের নতুন কৌশল বের করে। ঠিক তখনই এক বিশাল কাণ্ড ঘটে। সুইস ব্যাংকের সেই আইটি বিশেষজ্ঞ সমস্ত গোপন অ্যাকাউন্টের তালিকা ফাঁস করে দেন, যা ফালসিয়ানির লিস্ট নামে খ্যাত হয়ে যায়, এবং 1.8 বিলিয়ন ইউরো অবৈধ লেনদেনের তথ্য প্রকাশ্যে চলে আসে। সেই তালিকায় ইভান ও ম্যারির সব ক্লায়েন্টের নামও থাকায় তারা পুলিশের কড়া নজরে চলে আসে। শহর ছাড়ার পরিকল্পনা করার সময় ইয়াং মিয়াং এর লোকেরা তাদের জোর করে তুলে নিয়ে যায়। সন্দেহ করে ইভানই পুলিশের কাছে সব ফাঁস করেছে। জীবন বাঁচাতে ইভান প্রস্তাব দেয় সে নিজে দায়িত্ব নিয়ে সব নগদ টাকা নিরাপদে হংকংয়ে পৌঁছে দেবে। উপায়ন্তর না পেয়ে ইয়াং মিয়াং রাজি হয়, আর বিশাল এক কার্গো কন্টেনারে টাকা সহ ইভান নিজেকেও লুকিয়ে দীর্ঘ পথ সমুদ্রে পাড়ি দেয়। হংকং পৌঁছে কন্টেনার থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে ইভান। সব টাকাও ঠিকঠাক থাকে। নতুন দেশে কেউ তাকে চেনে না, এই ভেবে সে উদযাপন করতে একটা স্টেডিয়ামে যায়, কিন্তু সেখানেই হংকং পুলিশ তাকে ঘিরে ধরে। স্পেন সরকার তার নামে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তাকে ধরে সরাসরি মাদ্রিদে ফেরত পাঠানো হয়, যেখানে সেই পুরনো পুলিশ কমিশনারের মুখোমুখি হতে হয়। 1 মিলিয়ন ইউরো ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে। কমিশনার জানান সেরা উকিল রাখলেও অন্তত 15 বছরের সাজা তার হবেই। ইভান দম্ভ করে বলেন ম্যারি তাকে বাঁচাবে। তখন কমিশনার আসল সত্য জানান, ম্যারি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, নিজেকে বাঁচাতে সব তথ্য ফাঁস করে দিয়েছে। এই ধাক্কায় ইভানের সব অহংকার ভেঙে পড়ে। পরে কাস্টাডিতে নেওয়ার পথে ম্যারিকে মুক্তভাবে হাঁটতে দেখে বোঝে অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেও একদিন সেই গর্তে পড়তে হয়। ঠিক যেমন সে ফ্রাসোয়ার সাথে করেছিল, ম্যারিও আজ তার সাথে একই কাজ করল। জেলে বসে এক সাংবাদিককে সাক্ষাৎকারে ইভান নিজের ভুল স্বীকার করে এবং মেনে নেয় বাবার কথাই ঠিক ছিল। তার গ্রেপ্তারের পর স্পেনের অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ সংকট। পাবলিক সেক্টরে প্রায় 9 বিলিয়ন ইউরোর ক্ষতি হয়। ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে। সরকার বাধ্য হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে
58 বিলিয়ন ইউরো ঋণ নিতে। জাতীয় ঋণ প্রায় 3 গুণ বেড়ে যায়। সবাইকে সাধারণ সতর্ক মানুষ করে দেয় কেউ ঋণের যেন বোঝায় টাকার লোভে না জর্জরিত পড়ে। হয়। টাকার লোভ অনেকে মানুষকে হারায় ধ্বংস নিজেদের করে বাড়িঘর। দেয়। আর এই এই সুন্দর দারুণ পরামর্শের মধ্য পরিণতির দিয়ে মধ্যে মুভিটা দিয়ে এখানেই শেষ হয় যায়। সিনেমা প্রিয় দ্য দর্শক, কুরিয়ার। অবৈধ ইনকামের মাধ্যমে বন্ধুরা, যতই টাকার কেমন পাহাড় বানানো লাগলো হোক না কেন, আপনাদের এই টাকার দ্য চাপে কুরিয়ার ঋণ থেকে সিনেমার ধ্বংস হতে এক্সপ্লেনেশন? হবে। সৎ ব্যক্তিকে ভিডিওটা আল্লাহ ভালো পছন্দ লাগলে করেন, তাই তার লাইক আপদ করবেন, বিপদও তিনি কমেন্টে দূর করে দেন। পরবর্তী কোন তাই সিনেমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এক্সপ্লেনেশন রেখে চান আমরা অবশ্যই সৎ পথে জানাবেন। উপার্জনের চেষ্টা চ্যানেলে করব। নতুন হলে তাহলে কোনো সাবস্ক্রাইব করতে বিপদই ভুলবেন আমাদের না। ছুঁতে পারবে না। সম্পূর্ণ তো যাই ভিডিওটা হোক, দেখার গল্পটা জন্য ভালো লাগলে ধন্যবাদ। ভিডিওতে লাইক কমেন্ট দেখা করুন। হচ্ছে খুব আর শীঘ্রই পরবর্তী ভিডিও দেখার ভিডিওতে। জন্য চ্যানেলটা ততক্ষণ সাবস্ক্রাইব পর্যন্ত করে বেল সুস্থ বাটনটা অল থাকবেন, প্রেস করে সুন্দর রাখুন। থাকবেন। সবাই ভালো সবাইকে থাকবেন, ধন্যবাদ সুস্থ জানিয়ে শেষ থাকবেন। করছি আল্লাহ আজকের হাফেজ। ভিডিও। ধন্যবাদ।